উদ্বেগ বাড়াচ্ছে টিটিপি। সোমবার থেকে 5 জোড়া বিশেষ ট্রেন চলবে, যুক্ত হবে 51 কোচ, জানালেন রেলমন্ত্রী। বিজেপি সরকারের কড়াকড়ি, ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি মোটামুটি চূড়ান্ত, বাকি শুধু আনুষ্ঠানিকতা, দাবি ট্রাম্পের। এবং লিওর জালে গোল উৎসব, চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। দেশের সীমান্ত জুড়ে আবারও উকি দিচ্ছে জঙ্গিবাদের অশনি সংকেত, আর সেই উদ্বেগের কেন্দ্রে উঠে এসেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি। সম্প্রতি কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা তরুণের টিটিপি সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর নতুন করে নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্ত সংশ্লিষ্টদের আশঙ্কা, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সীমান্ত ঘেঁষা এলাকায় বড় ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠার ইঙ্গিত হতে পারে। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেশের আকাশে আবারও জঙ্গিবাদের ছায়া। নেপথ্যে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি। টিটিপি কারা বা কেন বাড়ছে উদ্বেগ, এই বিষয়টি ব্যাখ্যা করার আগে হঠাৎ কেন আলোচনায় এলো টিটিপি সেই বিষয়টি ছোট্ট করে বলি। সম্প্রতি কক্সবাজারের টেকনাফে টিটিপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোহাম্মদ উল্লাহ নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টিটিপি সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়ার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার দেখানো হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রাথমিক অনুসন্ধানে ওই তরুণের টিটিপি সমর্থিত কর্মকাণ্ডে জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সক্রিয় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যেখানে জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগাযোগ রয়েছে। গ্রেফতার তরুণ বর্তমানে অ্যান্টি টেরোরিজম ইউনিটের হেফাজতে রিমান্ডে রয়েছেন। রিমান্ডে সে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা বলছেন, হোয়াটসঅ্যাপে গ্রুপের সদস্যরা ইংরেজি ও আরবিতে লেখালেখি করত। গ্রেফতারের কিছু সময় পর থেকে মোহাম্মদ উল্লাহর মোবাইল ফোনটি ওপেন হচ্ছে না। প্রযুক্তি বিষয়ে অনেক কিছু জানা আছে তার। গোয়েন্দা কর্মকর্তার ভাষ্য, এটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কোনো নেটওয়ার্কের অংশ তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু এই ঘটনাই নয়, গত 1.5 বছরের কিছু বেশি সময়ের মধ্যে অন্তত 4 জন বাংলাদেশি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অন্তত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে বড় নিরাপত্তার ঝুঁকি হিসেবে বিষয়টি বিবেচিত হচ্ছে। আফগানিস্তানের মূল তালেবান গোষ্ঠী 1994 সালে দেশটিতে শাসন শুরু করে। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর মার্কিন আগ্রাসনে তাদের পতন ঘটে। ক্ষমতা হারানোর পর তালেবান যোদ্ধারা পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় পালিয়ে যান। সেখানে 2007 সালে বেশ কিছু জঙ্গি গোষ্ঠী একটি জোট গঠন করে। তারা নিজেদের নাম দেয় তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। এটি মূলত পাকিস্তান তালেবান হিসেবে পরিচিত। টিটিপি পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য পাকিস্তান সরকারকে উৎখাত করতে চায়। এ উদ্দেশ্য হাসিলে টিটিপি সরাসরি সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে এবং রাজনীতিবিদদের হত্যার মাধ্যমে পাকিস্তানকে অস্থিতিশীল করার কাজ চালিয়ে যাচ্ছে। টিটিপি ও আফগানিস্তানের তালেবান আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। 2021 সালে আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরেছে আফগান তালেবান। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, সীমান্ত পেরিয়ে তাদের দেশে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তবে আফগান তালেবান শুরু থেকেই পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করে আসছে। টেকনাফ বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোর একটি। একদিকে মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্য, অন্যদিকে সমুদ্র পথ ও পাহাড়ি রুট। সব মিলিয়ে এটি দীর্ঘদিন ধরেই চোরাচালান ও অনুপ্রবেশের ঝুঁকিতে রয়েছে। মিয়ানমারের চলমান সংঘাত, অস্ত্রের অবাধ চলাচল এবং সীমান্তবর্তী অপরাধ চক্র পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যদি রোহিঙ্গা ক্যাম্পে টিটিপি ঘনিষ্ঠ কোনো নেটওয়ার্ক গড়ে ওঠে, তবে তা শুধু ক্যাম্প নয়, পুরো সীমান্ত অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রোহিঙ্গা ক্যাম্প বাংলাদেশের জন্য বিস্ফোরা। জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি খুবই উদ্বেগের। এই বিষয়টি অন্য রোহিঙ্গা সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আগে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।
রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়া এবং দিন দিন আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা কমে যাওয়ায় নিরাপত্তা ঝুঁকি ক্রমেই জটিল হচ্ছে বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে রেলওয়ে সোমবার থেকে অতিরিক্ত 10টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, যুক্ত করা হবে 51টি নতুন কোচ। রোববার ঢাকা রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার ব্যবস্থাপনা দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বলেন, খড়ের কারণে ট্রেনের হুইল স্লিপ হয়েছে। এই সময় কয়েকটি ট্রেনের বিলম্ব হয়েছে। ট্রেন চলাচলে সবকিছু স্মুথলি চলেছে বলেও মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এরকম একটা ব্যবস্থার মধ্যে যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি। আমি মনে করছি স্বস্তি হবে। আর পরিবেশের অনেকটা উন্নতি হয়েছে। যাত্রীরাও আমাকে বলেছে একেবারে জরাজীর্ণ অবস্থা ছিল, এখন যে কোনো সমাজে সার্ভিসটা ভালো, পরিবেশটা ভালো, শিডিউলটাও ভালো, টিকিট যে বিক্রি হয়েছে সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি। সবসময় তদারকি আছে। অনলাইনের ভিত্তিতে যে আগে নক করেছে তাকে আমরা টিকিটটা দিতে সক্ষম হয়েছি। কারণ বিশেষ ট্রেনটা দেওয়াই হয় হচ্ছে যাত্রীর চাপ বিবেচনা করে। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন কুরবানির সময় 3টে ক্যাটেল ট্রেনও আমরা দিয়েছি, আর 5 জোড়া অর্থাৎ 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি তাহলে স্বস্তির হয়ে যাবে, যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করা যাবে। আমরা মনে করছি সেটা করতে পারছি। কতটা আছে এই মুহূর্তে? আমাদের অলরেডি স্যার 82-83টা আছে। 82-83 আছে, আরো একটা দুটো যোগ হলে আমরা মনে করেছি 85 থেকে 86টা লোকোমোটিভকে আমরা যদি এখানে ফাংশন করতে পারি যাত্রায়, তাহলে আমরা যে টিকিটটা দিয়েছি ছেড়েছি যাত্রীদের জন্য সেটা বহনে খুব বেশি সমস্যা হবে না, স্মুথ। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা দিতে র্যাব কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। একই সঙ্গে ছিনতাই রোধে নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। রোববার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঈদের পশুর হাটকে কেন্দ্র করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীর সাথে র্যাব ফোর্সেস ও রাজধানী শহর দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে এবং পশুর হাটসমূহে কন্ট্রোল রুম স্থাপন করেছে। এর পাশাপাশি র্যাব সারা দেশে নিম্নবর্ণিত কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। নিরাপদে গবাদি পশু হাটসমূহে নিয়ে যাওয়া নিশ্চিত করতে রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকাসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কম হয়ে থাকে। সেই জন্য পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিরোধে র্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ঈদের আগের দিন দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার সন্ধ্যা 6টা থেকে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। দমকা হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ে সারা দেশের আকাশ আংশিক মেঘলা থেকে শুরু করে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঈদের আগের দিন ঘরমুখো মানুষের যাত্রা কিংবা পশুর হাটে বেচাকেনার শেষ মুহূর্তে ঝড় বৃষ্টির কারণে বিঘ্ন ঘটতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বজ্রপাত ও ঝড় বৃষ্টির সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।
রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রোববার চার্জশিট দাখিল করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ জানান, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে এবং রোববার চার্জশিট দাখিল করা হতে পারে। তিনি জানান, ইতিমধ্যে তিনি চার্জশিট প্রস্তুত করেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএ সহ বিভিন্ন প্রতিবেদন পরীক্ষা করছেন। এর আগে শনিবার রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ ময়নাতদন্ত এবং ভিসারা রিপোর্ট হাতে পান তদন্তকারী কর্মকর্তা। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান জানান, ডিএনএ ময়নাতদন্ত ও ভিসারা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়েছে। দাউদকান্দিতে গাড়ি বিকল হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। রোববার সকাল 7:30 থেকে এই পর্যন্ত যানজট রয়েছে। জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। বিকল গাড়িটি সড়ক থেকে সরাতে দেরি হওয়ায় যানবাহন চলাচলে ধীর গতি সৃষ্টি হয়। ফলে সেই চাপ সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা হতে মদনপুর এসে পৌঁছায়। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় এই অংশে চাপ পড়েছে। তবে বিকল গাড়িটি সরানো হয়েছে এবং যানজটও ছুটে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া কোরবানির পশুর হাটে নজর কেড়েছে বিশাল আকৃতির একটি ফ্রিজিয়ান জাতের গরু কালো পাহাড়। 20 মণ ওজনের গরুটির দাম 7 লাখ টাকা হাঁকাচ্ছেন খামারি আবুল কাশেম। হাটে আসা ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গরুটি। কেউ দাম জিজ্ঞেস করছেন, কেউ আবার ছবি ও ভিডিও ধারণ করছেন। বিক্রেতা আবুল কাশেম জানান, অনেক যত্ন করে গরুটি লালন পালন করেছেন। কোনো ধরনের ক্ষতিকর কীটনাশক ব্যবহার করেননি। কাঁচা ও শুকনো খড়, ভুসি এবং খৈল সহ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছেন। ভালো দামেই বিক্রি করার প্রত্যাশা তার। এজন্য ক্রেতারা সর্বোচ্চ 4.5 লাখ টাকা দাম বললেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় গরুর রশি ছাড়েননি তিনি। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। সোনালী চুল আর মুখের গড়নে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মিল থাকায় ডোনাল্ড ট্রাম্প নাম পাওয়া মহিষটি নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আন্তর্জাতিক গণমাধ্যম। ভারত, পাকিস্তান, তুরস্ক পেরিয়ে এবার ইরানও প্রতিক্রিয়া জানিয়েছে ভাইরাল এই ট্রাম্প মহিষ ইস্যুতে। রাশিয়া অবস্থিত ইরানের দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে মহিষটির ভিডিও শেয়ার করে রসাত্মক মন্তব্য করার পর নতুন মাত্রা পেয়েছে এই আলোচনা। নারায়ণগঞ্জের রাবে এগ্রো ফার্মে বেড়ে ওঠা অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন দেশ ছাড়িয়ে গোটা বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্র। বিশেষ করে ভারত, পাকিস্তান, তুরস্কের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, এমনকি মার্কিন প্রভাবশালী গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের ট্রাম্প মহিষ প্রসঙ্গ। এবার বিষয়টি নজরে আসতেই প্রতিক্রিয়া জানালো ইরানও। রাশিয়া অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছে, বেচারা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বিরক্ত বোধ করছে বাংলাদেশি মহিষটি। ইরান দূতাবাসের পোস্টের ক্যাপশনে আরটি শিরোনামটিও সংযুক্ত করা হয়। লেখা হয়, ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষকে দেখতে ভিড় করছেন বহু লোকজন। এ কারণে তার খাওয়ার রুচি চলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারায় মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 700 কেজি ওজনের এই মহিষটির সোনালী রঙের চুল এবং মুখের গড়ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। ফ্রান্সের প্রভাবশালী বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই নিয়ে প্রতিবেদন করেছে। মার্কিন প্রেসিডেন্টের কমান্ডার ইন চিফের অনুকরণে এএফপি শিরোনামে মহিষটিকে কমান্ডার ইন বিফ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের বিরল ডোনাল্ড ট্রাম্প মহিষ ঈদে আলোড়ন সৃষ্টি করেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ভারতের আসামে কঠোর আইন ও প্রশাসনিক নজরদারির মধ্যে এবার ঈদ উল আজহায় গরু কোরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় মুসলিম সমাজ। স্থানীয় মুসলিম সংগঠনগুলো জানিয়েছে, রাজ্যের গবাদি পশু সংরক্ষণ আইন মেনে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ঘিরে রাজ্য জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, আর কমিটিগুলোর এই অবস্থানকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকারও। সনাতনী ভাইরা যদি এটার মধ্যে আঘাত আয় তাইলে আমরা এটারে বর্জন করতে বাধ্য হইব। শান্তি সম্প্রীতি বজায় রাখতো আমাদের সবার। ভারতের আসামে বিজেপি সরকারের কঠোর আইনি নিষেধাজ্ঞা ও কড়াকড়ির মুখে পবিত্র ঈদ উল আজহায় গরু কোরবানি না করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় মুসলিম সমাজ। রাজ্যের বেশ কয়েকটি ঈদ কমিটি মুসলিম সম্প্রদায়ের প্রতি এবারের ঈদে গরু কোরবানি থেকে বিরত থাকার এবং আইন মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। ঈদ উল আজহার আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হুঁশিয়ারির পরই মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার ঈদ কমিটিগুলো এই সিদ্ধান্ত নেয়। ইসলাম শব্দের অর্থ ইয়াত হলো শান্তি। আমরা শান্তি চাই, যেহেতু অন্য জীবজন্তুগুলো আছে, যেমন ছাগল আছে, উট আছে, দুম্বা আছে, খাসি আছে, এইগুলা বস্তুগুলো আপনারা সবে কোরবানি দেও। আসামের মোট জনসংখ্যার প্রায় 35% মুসলিম। গত শনিবার রাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা ধুবড়ির ধুবড়ি টাউন ঈদগাহ কমিটি এক বিবৃতিতে স্থানীয় বাসিন্দাদের শান্তিপূর্ণ, আইনসম্মত এবং সামাজিক দায়িত্বশীলতার সঙ্গে ঈদ উদযাপনের অনুরোধ জানায়। বিবৃতিতে কমিটি স্পষ্ট করে দেয়, আসাম গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী রাজ্যে গরু জবাইয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এই আইন অমান্য করলে কারাদণ্ড ও বড় অঙ্কের অর্থদণ্ড সহ কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। ফলে আইনি জটিলতা এড়াতে এবার ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আমরা ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত নিয়েছি এবং মুসলিম ভাইদেরও এই অনুরোধ করেছি। কেবল পশু কোরবানি আমাদের ধর্মের মূল উদ্দেশ্য নয়। বিজেপি সরকারের কঠোর নজরদারির মধ্যে ঈদ কমিটিগুলো মুসলিম সম্প্রদায়ের প্রতি আরও কিছু নির্দেশনা জারি করেছে। কোরবানি যেন কেবল নির্দিষ্ট বা নির্ধারিত স্থানেই দেয়া হয় এবং চারপাশের পরিচ্ছন্নতা ও জনশৃঙ্খলা বজায় রাখা হয় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর ছবি বা ভিডিও ছড়াতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মুসলিম কমিটিগুলোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, অন্যান্য কমিটির ধারাবাহিকতায় ধুবড়ি টাউন ঈদগাহ কমিটিও সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং দেশের আইন মেনে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। আমি রাজ্যের সব ঈদ কমিটিকে এগিয়ে আসার এবং এবারের ঈদকে গরু কোরবানি মুক্ত করার আহ্বান জানাচ্ছি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে হোয়াইট হাউস কমপ্লেক্সের ঠিক বাইরে পেনসিলভানিয়া এভিনিউ এবং 17th স্ট্রিট নর্থ ওয়েস্টের সংযোগস্থলে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুরো হোয়াইট হাউস জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলে। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, 17th স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউতে এক ব্যক্তি অস্ত্র উঁচিয়ে গুলি চালাচ্ছেন এমন খবর পায় সিক্রেট সার্ভিস। তথ্য পাওয়া মাত্রই সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দ্রুত সেখানে ছুটে যান। এরপরে সন্দেহভাজনদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত মার্কিন সংবাদ মাধ্যম CNN এর সাংবাদিকরা জানিয়েছেন, তারা দফায় দফায় কয়েক ডজন গুলির শব্দ শুনতে পান। গোলাগুলি শুরু হওয়ার পরপরই সিক্রেট সার্ভিসের এজেন্টরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুরো নর্থ লন এলাকা ঘিরে ফেলেন। FBI পরিচালক ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, ব্যুরোর বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সিক্রেট সার্ভিসকে সব ধরনের সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি মোটামুটি চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার ট্রাম্প জানান, এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী ফের উন্মুক্ত করে দেয়া হবে। তবে বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করছে।
কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক এবং বাহরাইনের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের সঙ্গে ফোন আলাপের পর মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও তিনি আলাদাভাবে কথা বলেছেন বলে জানান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, চুক্তির চূড়ান্ত দিক ও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই এটি ঘোষণা করা হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, উভয় পক্ষের মধ্যে সংলাপ সহজতর করতে তার দেশ প্রচেষ্টা চালিয়ে যাবে। ইসলামাবাদে খুব শীঘ্রই পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 20 জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার টায়ার শহরের উত্তরে আল বাকবুক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত এবং আরও 2 জন আহত হয়েছে। উদ্ধারকারী দল 4টি মৃতদেহ উদ্ধার করলেও একজন নারীর মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। চলমান ইসরায়েলি হামলা জরুরি উদ্ধারকারী দলগুলোর কাজে বাধা সৃষ্টি করছে। নাবাতিয়া জেলার সিয়ের আল গাবরিয়া শহরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো পৃথক এক ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত এবং আরও 6 জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। এনএনএ জানিয়েছে, রাশায়া আল ওয়াদি জেলার আল রাফিদ শহরে ভোরবেলা ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে এক হামলায় একটি বাড়িতে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আরেকটি বিমান হামলায় আল শাহবিয়া শহরে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। এনএনএ আরও জানিয়েছে, টায়ার জেলার আল হুস শহরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। টায়ার জেলার দেইর কানুন এন নাহর শহরে রাতভর চালানো এক হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং 4 জন নিহত হয়েছেন। জানিয়ে ইউরোপিয়ান নারী ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বার্সেলোনা। নরওয়ের অসলোতে অনুষ্ঠিত উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফরাসি জায়ান্ট অলিম্পিক লিওকে 4-0 গোলে বিধ্বস্ত করে চতুর্থবারের মতো শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাবটি। ফাইনালে বার্সেলোনার জয়ের নায়ক ছিলেন ইভা পাওর ও সালমা পারালুয়েলো। দুজনেই করেছেন জোড়া গোল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলেই ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় কাতালানরা। ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল 8 বারের চ্যাম্পিয়ন লিও। 14 মিনিটে ওয়েন্টি রেনারের হেড বার্সেলোনা গোলরক্ষক কাতা কোল ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন লিন্ডসি হিপস। তবে ভিএআর এর সহায়তায় গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ হলেও বিরতির পর যেন ঝড় তোলে বার্সেলোনা। 55 মিনিটে দলের হয়ে গোলের সূচনা করেন পোলিশ স্ট্রাইকার ইভা পাওর। মাঝমাঠ থেকে পাত্রে গুইহারোর বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে লিও গোলরক্ষক ক্রিশ্চিয়ান এন্টলারকে পরাস্ত করেন তিনি। 69 মিনিটে আবারও গোল করেন এই ফরওয়ার্ড। 2 গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণে মরিয়া হয়ে ওঠে লিও। তবে সেই সুযোগেই ম্যাচের শেষ দিকে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বার্সেলোনা। নির্ধারিত সময়ে 90 মিনিট বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাপায়ের শটে গোল করেন সালমা পারালুয়েলো। এরপর যোগ করার সময় আবারও গোল করেন এই স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত 4-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নতুন নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ, উদ্বেগ বাড়াচ্ছে টিটিপি। সোমবার থেকে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন, যুক্ত হবে 51 কোচ, জানালেন রেলমন্ত্রী। বিজেপি সরকারের কড়াকড়ি, ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি মোটামুটি চূড়ান্ত, বাকি শুধু আনুষ্ঠানিকতা, দাবি ট্রাম্পের। এবং লিওর জালে গোল উৎসব, চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।